পাচ্ছে না। হ্যাঁ, এটাই ভাই, আপনি খুব ভালো একটা জিনিস বলছেন যে এইখানে ধরেন মানে খালিদ মহিউদ্দিন ছিল হচ্ছে সালমান এফ রহমানের ক্যাশিয়ার, সালমান এফ রহমানকে বাঁচানোর দায়িত্ব ছিল তার, এবং এইখানে যে আসছে সে একজনের ইতে, এটা নিয়ে যদি কখনো কথা বলি তাহলে জানতে পারবেন এখানে আরেক পকেট মার যে কিনা বাংলাদেশ থেকে টাকা পয়সা সব পাচার করে নিয়ে আসছে এখানে, তার ইয়েতে সে যেই পত্রিকাতে এখানে আসছে এই পত্রিকাতে তার আসার কথা না। এটা হচ্ছে মানে পয়সা ছাড়া পত্রিকা। এই পত্রিকা হচ্ছে ওই মানুষের দোকানের সামনে সামনে মানে নিউ ইয়র্কের যেসব পত্রিকা আছে সবই ওই রকমই টাকা দিয়ে আরেকটা কথা, একটু আগে একটা খবর দেখলাম, জি আপনার আমাদের যে প্রথম আলো পত্রিকাতে যে আপনার হামলা মানে প্রোটেস্ট করলো, নামাজ পড়ার সময় কোনো ধরনের সমস্যা হয়নি, জবাই করার সময় আপনার পুলিশ আর্মি সব আসলো রাইট এবং মসজিদে ঢোকার পরে আপনার তালা লাগাই দিল। আর টিভি একটা নিউজ করলে আপনি ভালো করে ওদের কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখবেন। আর টিভি কিছু লোক জোগাড় করলো, আশেপাশে যারা ছিল তাদেরকে প্রশ্ন করলো যে এখানে কারা আক্রমণ গুলা করছে। তো এই সাধারণ মানুষ লোকগুলা বলছে কিছু দাড়িওয়ালা, জামাত ইসলাম নাকি, পরে বললো যে হ্যাঁ ওইরকম হইতে পারে, তারপরে বল দাড়িওয়ালা নাকি, বলে হ্যাঁ ওইরকম হইতে পারে। এই দুইজন লোকের সাক্ষাৎকার নিলে এবং তার কোশ্চেনের প্যাটার্ন গুলো আপনি শুনলে বুঝতে পারবেন যে সে কি মেসেজটা দিতে চাচ্ছে। এবং বিশ্ব মিডিয়াতে সে কি প্রেজেন্ট করবে। তো এই জিনিসগুলো আপনি একটু লক্ষ্য করেন, এগুলো মাফ করে রাখেন, কারণ আপনারাই কিন্তু এখন বর্তমানে দর্পণ। হ্যাঁ, যাই আমি হোক তার যতটুকু পারি অপেক্ষায় আছি জামাত এবং বিএনপি আবারও প্যাদানি খাবে, সেই প্যাদানি খাওয়ার আরেকটা লাস্ট কথা বলবো যদি কিছু মনে না করেন। আমি বিএনপি নিয়োগ প্রক্রিয়া গুলো দেখলাম, এখানে কয়েকদিন আগে গণেশ নামে এক ছেলে আপনার যুব দলে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে নিয়োগ পাইছে, সে ইসকনের সদস্য। তরঙ্গ নামে এক মহিলা ছিল, সে আপনার দেখলাম মুসলিম বিদ্বেষী। আপনি যদি নিয়োগ প্রক্রিয়া গুলো দেখেন, তারপরে নিপুণ রায় কেরানীগঞ্জের, সে তাঁতি লিগ থেকে নিয়োগ নিতে আছে, তাঁতি লিগ থেকে লোকগুলা জয়েন করতেছে বিএনপিতে, এবং সে ডাইরেক্ট ওপেনলি বলতেছে আই ডোন্ট কেয়ার। নিপুণ রায় ডাইরেক্ট বলতেছে। হ্যাঁ, মানে কি যে হচ্ছে আপনি একটু মানে মার্ক করে রাখেন, আপনার সুবিধা হবে এগুলো মানে পরবর্তীতে ই করার জন্য। জি ধন্যবাদ ভাই। মুজাম্মেল ভাই বলেন, আপনাকে দিয়ে শেষ করবো, এরপরে নূর আমিন ভাইয়ের বক্তব্য নিব। তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে জামায়াত এই যে সাজ্জাদ ভাই যে বক্তব্যটা দিল, আমি দেখিনি আরটিভির ওই সংবাদ, এবং উনি কয়েকটা পয়েন্ট এখানে বলেছেন। আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা, আরটিভিতে কে কোন সাংবাদিক এই কোশ্চেন করেছে, কোথায় গিয়েছে এই সংবাদ, এবং জামাতের বিএনপির লোকজনের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে ওনাদেরকে এলিট শ্রেণী প্রমাণ করতে গিয়ে তারা হচ্ছে গিয়ে আপনার এই খালিদ মহিউদ্দিনের ইয়েতে যায়, প্রোগ্রামে আপনার লাইভে যায়। তো খালিদ মহিউদ্দিনের এই পয়সা ছাড়া পত্রিকার আপনার এই যে সাংবাদিক হয়ে উনি আসলো, ওনার এটার পিছনের কি উদ্দেশ্য, কি কারণ, এগুলো জানা দরকার। খালিদ মহিউদ্দিন আগাগোড়া একজন মানে ইসলাম বিরোধী একটা বিকৃত মস্তিষ্কের একটা লোক, এবং এই নেশাখোর হচ্ছে গিয়ে সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, মানে যে কোনো বিষয় ইসলাম যদি সামনে আসে তার শরীরে আগুন জ্বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরপরই তার একটা ভিডিও দেখলাম, সে বলছে নোবেল হচ্ছে একটা প্রাইজ, এটা পাইলে কি হয়, অথচ দেখছি যে তার ওইখানে সব উপদেষ্টারা বক্তব্য দেওয়ার জন্য যায়, তার লাইভে করার জন্য যায়। তো এটা থেকে অন্য মানুষের বলে তো লাভ না, উপদেষ্টা যারা আছে তাদেরকে তো আর বলবো না, বিএনপি জামাতের লোকজনকে একটু হুশ করে যাইতে বলবো। হ্যাঁ, কারণ আপনারা ওইখানে গেলে তার এটা আস্তে আস্তে প্রমোট হবে, সে ওইটা দিয়ে তারপরে আপনাদের বিরুদ্ধেই কাজে লাগাবে। এই 15 বছর সে যে সাংবাদিকতা করেছে, আমার কাছে আমি খুব খুঁজছিলাম সেই বক্তব্যটা, হারুনকে সে একদিন নিয়ে আসছিল, এবং ওই ইয়ের পরের একটা কনভারসেশন পেয়েছিলাম, সেখানে সে হারুনকে বলছে, হারুন ভাই কেমন হইলো, হ্যাঁ আমরা একটু ইয়ে প্রশ্ন বোধহয় করে ফেললাম, হ্যাঁ আপনি তো বুঝেন এটা না করলে তো পাবলিক তো দেখবে না, এই টাইপের কনভারসেশন। সো এই হচ্ছে খালিদ মহিউদ্দিন, একসময় সালমান এফ রহমানের পকেটমার এই ক্যাশিয়ার ছিল, এখন এইখানে এসে আরেকজনের ক্যাশিয়ার, যার ক্যাশিয়ার তার পরিচয়টা রয়েছে, এগুলো নিয়ে যদি ভবিষ্যতে কখনো বলি তখন জানতে পারবেন সে আওয়ামী লীগের একজন এই মানে পাচারকারীর টাকা পয়সা সেভ করার জন্য সে এখানে আসছে। যাই হোক, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এগুলো বুঝবে, এবং আমি এই আপনাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করার কারণ কি জানেন, মানে আপনাদের সাথে কথা বললে না আমি মনে হয় যে আমার কথাগুলো কেউ বোধহয় বলে, সেটা একমাত্র সাধারণ মানুষই বলে। এখন আপনাদের কিছু দায়িত্ব আছে, শুধু এই কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও দেখা এটাই না। প্রথম আলোর আমি যে পর্বটা করলাম গত প্রায় 1 মাসের কাছাকাছি হইলো, এখনো পর্যন্ত প্রথম আলোর বাড়ে নাই, কিন্তু এখনো পর্যন্ত তাদের ফলোয়ার
সে 21 মিলিয়নই আছে। তাদের ফেসবুক পেজ এইটুক কষ্ট করা লাগবে বাঙালি ভাইয়েরা। এইটুক কষ্ট যদি করতে না পারেন না, তাইলে আপনাদের কপালে আরো অনেক বিপদ আছে। তার ওইখান থেকে সরতে হবে। এবং আমি আবারও প্রথমেই যে কথাগুলো বলেছি যে দাড়ি টুপি খুলতে হবে ভাই। দাড়ি টুপি খুইলা তারপরে কৌশলী হইতে হবে। এদের এখানে যাইতে হলে দাড়ি টুপি খোলা, আপনি দাড়ি টুপি পরে থাকেন কোনো সমস্যা নাই। কিন্তু সবাই দাড়ি টুপি পরে এই যে একটা ইসলামী দল আছে, নাম বললাম না আজকে, তাদেরকে দিয়া এই কাজগুলো করাইতো। একটা কিছু হইতো, বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিদিন আপনার জুমার নামাজের পরে মিছিল বার করে দিত। বাস আমেরিকা দেখো, আরে বাবা এই তো বিশাল ইসলামী জাগরণ হয়ে গেছে। অথচ এই দেশে ইসলামী জাগরণ মানে যে মানে ওই পোলাপান্ডে দিয়া চামড়া টামড়া তুলায় তারপরে কয়েকজন হুজুরের মানে গরুর মাংস দিয়া ভাত খাওয়া, এটা তো আর বুঝে না যে এই দেশে ইসলামের জাগরণটা আসলে কি হইলো। দাড়ি টুপি মাথায় না দিয়া ইমানের মধ্যে টুপিটা পরান, তাইলে আমার মনে হয় ইসলামটা আরো বেশি থাকবে। আমার কথায় হয়তো অনেক আলেম কষ্ট পাইতে পারেন, আপনাকে হার্ট করার জন্য না, আপনার জন্য। আপনি যখন জেলে ছিলেন, এরকম আলেম আছে যে আলেমের জন্য কথা বলতে মানে আমি কথা বলার কারণে অনেকে ভয় দেখাতে, হ্যাঁ উনি তো বিশাল বড় জঙ্গি এই সেই। আমি ইলিয়াস আমেরিকায় বসে সেই কথাগুলো বলেছে। যদি কোনো বিপদ হইতো আল্লাহ দেখতেন। আল্লাহর উপরে সেইটুক ভরসা অন্তত আছে যে একজন আলেমের পক্ষে কথা বললে যদি কোনো বিপদ হয় হোক, ওইটুক কষ্ট নেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ যেন সেই ধৈর্যটা দেন। অতএব এই আলেমদের পক্ষে আজকে কথা বলার অনেক মানুষ আছে, সেদিন কথা বলার কেউ ছিল না। অতএব আপনাদেরকে কৌশলী হইতে হবে। আপনাদের এই ডেইলি স্টার, প্রথম আলো এইসব বয়কট করার জন্য যেইভাবে যেই পদ্ধতিতে যাওয়া দরকার, তাদের বিরুদ্ধে আপনারা যে মামলাগুলো করতে পারেন সেই মামলাগুলোতে যেতে হবে। প্রতিটা জেলায় আলাদা আলাদা তার বিরুদ্ধে মামলা হইতে, প্রতি মাসে ওরে প্রতিদিন 2টা করে হইতে হবে, ওরে জামিন শুনানিতে যাইতে হবে। সো এই কৌশলগুলো করতে হবে। আপনাদের ইউনিটিটা খুব দরকার। আমরা কিছু কাজ করছি, সেখানে গুম কমিশনের লোকজন আছেন, আলেমদেরও কেউ কেউ আছেন যারা ভিকটিম আছেন। তারা আমার বিশ্বাস যে রফিকুল ইসলাম মাদানি, হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানি, খালেদ সাইফুল্লাহ, মাহমুদুল হাসান গনবী, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। ওনাদেরকে জানান আপনাদের তথ্য, কে কি করছেন, কারো কোনো সহায়তা লাগলে সেটাও আপনারা জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে যারা আন্দোলন করেছেন সেই আন্দোলনে আহত হয়েছেন, এরকম কারোর যদি কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হয় বা কারো মামলা টামলার এগুলোতে যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, আমি পাবলিকলি তো আমার নাম্বার দিতে পারছি না, 15minutesbd@gmail.com এটাতে ইমেল করতে পারেন, অথবা আমি যাদের নাম বললাম তাদের কারো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের চেষ্টা করব পাশে থাকার জন্য। তো একটা কাজ দিলাম আপনাদের, এই ভিডিও যারা দেখছেন সবার কাছে অনুরোধ, প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ডেইলি স্টারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, কালবেলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলো থেকে বের হয়ে আসেন। তারা এগুলোকে ভাঙায়ে আপনাদেরকেই বিপদে ফেলে। অতএব আপনাদেরকে এদের এখান থেকে সরে আসতে হবে। মুজাম্মেল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই শুনতেছেন? জি জি, শুনতে পাবেন। ভাই আসলে কি বলবো, আমরা খুব মনক্ষুণ্ণ। তো আপনাদের একটা ভিডিও দেখলে কিছুটা শান্তি পাই। দেশ নিয়ে ভাই খুব হতাশার মধ্যে আছি আমরা। এই পুলিশ গুলা ভাই কখনো মনে হয় তারা সোজা হবে না। তারা সব সময় চায় তারা বাংলাদেশের মানুষকে তারা দাবিয়ে রাখতে, যে তারা তাদের দমন পীড়ন তারা চালিয়ে রাখতে, তারা এভাবে চায়। আজকে যে প্রথম আলোর সামনে আমাদের বাইরা যে গিয়েছিল, তাদের ভাই কি দোষটা ছিল? তারা তারা শান্তিপূর্ণ একটা কর্মসূচি তারা আয়োজন করেছে, তারা এটা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে পুলিশ এসে সেখানে সাউন্ড গ্রেনেড, ককটেল, এখানে একটা হামলা, এভাবে পাশের যারা ফুটপাতের দোকানদার আছে সবাইকে উঠে দিল, লাঠি দিয়ে সার্চ করে সেটা দেখলেনি, সেখানে পুলিশ টিয়ার শেলও মনে হয় নিক্ষেপ করেছে যতটুকু শুনলাম। তো এই যে পুলিশ গুলা কি ভাই আমাদের দেশে সোজা হবে না? বা এদের সোজা করার মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কি আমরা সেরকম পাবো না ভাই? তারা তারা ভাই খুবই অ্যাগ্রেসিভ ভাবে মানে চালাই যেতেছে। আর প্রথম আলো ডেইলি স্টারকে ভাই যেভাবে আপনারা আমাদেরকে উপদেশ দিবেন আমরা কি করলে তাদের হয়রানি হবে। এই যে আপনি যে বললেন আমরা মামলা করার জন্য, ভাই মামলাটা আমরা করব, কোর্টটাও তো ভাই তারা নিয়ন্ত্রণ করে, তাদের লোকরা সেখানে বসে আছে, তাহলে আমরা কি করব? না না ভাই, এটা এত ইজি না। কোর্ট সেখানে বসে আছে, সে সেখান থেকে বের হয়ে চলে আসবে, জিনিসটা এত ইজি না। বাট আমাদেরকে ওই রাস্তাতেই যাইতে হবে। যাই হোক, মুজাম্মেল ভাই আপনি ভালো থাকেন। একটু কথা, জি শেষ করেন।
জি ভাই, এই যে আমার অনেকজন রিলেটিভস আছে, তারা বিএনপি করে, খুবই ভাই একদম নির্যাতিত, নিপীড়িত। আমার এলাকার অনেক মানুষ আছে, তারা 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে, 24 সালে তো কিন্তু নির্বাচনে যায় নাই, তবুও হয়রানির শিকার হয়েছে। 18 সালের নির্বাচনে ভাই তারা প্রচুর কষ্ট করছে। আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমি নোয়াখালীর সন্তান। নোয়াখালীর আমাদের শাহজাহান এমপি যিনি, উনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার কারণে আমার আত্মীয় স্বজন প্রায় অনেকেই রাতে তারা ঘুমাইতে পারে না, ঘরে ধান খেতে ছিল। ওই যে একজন ভাই বললো ধান খেতে তারা ঘুমাইছে, তারা আসলে বুঝে কষ্টটা কি জিনিস। তো এখন যে বিএনপির যে সমস্ত লোকজনরা আছে, তারা বাংলাদেশে এখন বর্তমান বড় রাজনৈতিক দল হিসেবে আমরা গণ্য করি, তারা কি যেভাবে জাতির সাথে একটা পাল্টি মারার একটা অবস্থা শুরু করলো, তারা ভারত যায়, ভারতের অমিত শাহের কাছে তারা যায়, দাঁড়ায় থাকে, তারা ভারতের দালালি করার জন্য প্রস্তুত। তাহলে এই কর্মীগুলার এতদিনের পরিশ্রম, এগুলার দায়ভার কে নিবে? কত মানুষ বিএনপির গুম হয়েছে, এই দায়ভার কে নিবে? জামাত ইসলামের কথা বলি, জামাতে আমির উনি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু উনি যে আওয়ামী লীগের ব্যাপারে যেমন নমনীয়তা দেখাইতেছে ভাই, এটা কিন্তু গ্রহণযোগ্য না, আমরা কোনোভাবে এটা নিতে পারি না। জি, তেজগাঁ জোনের ডিসি, আপনার কাছে অনুরোধ থাকলো, আপনি এই পুলিশের কে এখানে, আমি যে ভিডিওটা প্রচার করলাম এইখানেই দেখলাম যে পুলিশ গালি দিচ্ছে, খুব বাজে একটা গালি দিয়ে তারপরে কথা বলছে। ওর ভেতরে যে ক্ষোভ, ও যে ছাত্রলীগ করতো, এটা ওর ওদের এই ইয়েতে বোঝা গেছে। তেজগাঁ জোনের ডিসি যদি এই বিষয়ে ক্ষমা না চান এবং এটার যথাযথ তদন্ত করে ব্যবস্থা না নেন, এবং সেটার খবর আমার কাছে জানাইতে হবে তেজগাঁ জোনের ডিসিকে। যদি না হয় তাহলে আপনার পিছনে লাগলাম। এটা মনে রাখেন, আমার এই ভিডিওটা যে কেউ তেজগাঁ জোনের ডিসিরে একটু জানাই দেন। আমিন ভাই শুনলেন তো এতক্ষণ ধরে জনগণের কথা। আমরা আজকে আর কারো বক্তব্য নিব না, আপনি শেষ করেন, বলেন ভাই করণীয় কি এখন? আপনার ওই অনেকে আছে, আপনারা যদি না পাই, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যাতে আমাকে ইমেল করতে পারে কোনো ইয়া থাকলে। আমার সাথে তো আপনার সাথে কথাই হয়। জি, লাস্টলি আমি একটা কথা বলি, সেটা হলো, এটা আমার ব্যক্তিগত মত। আমার মনে হয় ডেইলি স্টার আর ইয়ার অফিসে এগুলো না করে জাস্ট kick them out and put our people in there. Our people mean some student. আমি স্টুডেন্টদের আমার মনে করি আমার ভাই বন্ধু, এবং প্রত্যেকটা শাখায় জেলায় একটা করে সমন্বয়কারী লোকদের ওয়াচম্যান হিসেবে রাখা উচিত, এটা আমি মনে করি। আমাদের বহুত স্টুডেন্ট, তাদের চাকরি নেই, কাঠালানির সময় চাকরি তারা পায় নাই, তাদেরকে প্রত্যেকটা জেলায় এবং এই প্রত্যেকটা নিউজ অফিসে আমাদের স্টুডেন্ট থেকে একটা করে লোক দেওয়া দরকার, যে প্রত্যেকটা সংবাদ প্রকাশ হওয়ার আগে তারা দেখায় হি উইল দ্য এডিটর, নট রিয়েল পারসন। বস সে থাকবে তার চেয়ারে, যেমন আপনার মাহফুজ সাহেব যদি থাকুক, কিন্তু হি ডোন্ট হ্যাভ নাথিং টু ডু উইথ নিউজ। আমাদের স্টুডেন্টরা এগুলো প্রচার করবে দেশের স্বার্থে। আর আরেকটা জিনিস হলো, আপনার ঠিকানা পত্রিকার আপনার বলতেছিলেন, মেলবোর্নে থেকে কথা বললো খালিদ মহিউদ্দিন, উনি বলতেছিল যে নোবেল টাকা চাঁদা দিলে নোবেল পাওয়া যায়। তো আপনি একটা লোকরে দেখায় বলতেছিল যে আপনি যে টাকা দেন আপনি নোবেল পাবেন। আরে বেটা, ও তো ফাজিল, ওর তো আমি পাইতেছি না কোথাও রাস্তাঘাটে, ও তো ইয়ে থাকে নিউ ইয়র্কে। তো ও সবসময় আসিফ নজরুলের সাথে একটা ইন্টারভিউ বলতেছিল, এমন ভাবে বলতেছিল যে ও চাইতেছিল যে কেন না আপনার পারে তো খালেদা জিয়াকে সে আবার কেস টেস করে আবার জেলে ঢোকানো যায় কিনা। তো ঠিকানা পত্রিকা ছিল অনেক প্রথম একটা বিএনপি পন্থী পত্রিকা। পরে যখন 15 বছর কাঁঠাল রানীর শাসন আমলে সেটা আস্তে আস্তে আওয়ামী লীগের লোকেরা কিনে নিয়েছে বা কি করছে, আই ডোন্ট নো। কিন্তু এটা ওই ঠিকানা পত্রিকার মালিক ওই দালাল টাইপের, আপনি যেটা বলতেছিলেন। আর সে ওখানে ঠিকানা পত্রিকায় আপনার ওই মানে এই পত্রিকায় ছিল হচ্ছে আপনার এখানকার একজন সাংবাদিক আছে মঞ্জু ভাই, হ্যাঁ, তারপরে আরেকজন ছিল মিজান ভাই। এই দুইজনকে বের করে দেওয়া হয়েছিল। সেটা দেওয়া হয়েছিল কারণ হচ্ছে জয়কে নিয়ে, জয়ের $300 মিলিয়ন যেই এই অর্থ পাচারের এই খবরটা তারা করেছিল, সেখান থেকে মিজান এবং মঞ্জু ভাই দুইজনকে বের করে দিল। বের করে দেওয়ার পরে যে শাইন টাইন এরা এটা নিয়ন্ত্রণ নিল, নেয়ার পর থেকে তারা আওয়ামী লীগের পক্ষে এটাকে চালায়। এবং সেই পত্রিকাটি মূলত, আমি পরিচয়গুলো সব দিব, একটা সময় দিব, এটা নিয়ে যদি কাজ করি। আর এই খালিদ মহিউদ্দিন নিয়ে আসলে এখন কথা বলার টাইম নাই, কারণ খালিদ মহিউদ্দিন হচ্ছে গিয়ে মানে ফান করে বলছি না বা ক্ষোভের জন্য বলছি না, উনি সিগারেটের চাইতে নাকি গাঁজা বেশি খান।
তো এই ধরনের একজন মাদকাসক্ত ইসলাম বিদ্বেষী, তার কাছ থেকে আমাদের সাংবাদিকতা শেখার দরকার নাই। বিএনপি জামায়াতের যারা নেতা আছে এবং উপদেষ্টা, তাদের অনেক কিছু শেখার আছে তার কাছে। তারা গিয়ে তার কাছে পড়ে থাকেন, তার এই ইয়েতে যান, তার কি বলে লাইভে যান। এটাই আমার লাস্টলি ছিল যে আমি বলতে চাই যে আমাদের যারা আছে উপদেষ্টা মন্ডলী, খালেদ মহিউদ্দিনকে অ্যাভয়েড করা উচিত, এবং আমার শ্রদ্ধেয় ব্যক্তি প্রফেসর স্যারকেও বলি আমি যে আপনার ডেইলি স্টার, এই প্রথম আলো বা এইসব লোকদের সাথে সাক্ষাৎকার না দেওয়াই ভালো। তারা আপনার এমন ধরনের প্রশ্ন করবে, দেখবেন আপনার একটা বিপদে ফেলে দেবে। আমি তো পুরো অনুষ্ঠানের এটা ইন্টারভিউ শুনলাম, তো আমি একটা কমেন্টও করছি, ইচ্ছা করে আমি না বলি, এটা আমাদের পরিহার করা উচিত। আমাদের নিজস্ব অনেক পত্রিকা আছে, তাদেরকে স্পেশালি অ্যাভয়েড করা উচিত যে ইন্টারভিউ না দেওয়া কোনো ইয়ের সাথে। আর দিলেও আমাদের নিজস্ব অনেক পত্রিকা আছে, তাদের সাথে দেওয়া উচিত। আর আমাদের মনে করা উচিত এই দেশটা আমাদের ছাত্ররা স্বাধীন করছে, এটা ছাত্রদের দেশ। ইন্ডিয়ায় কি আপনার আমেরিকায় কি তাদের প্রাণে তাকায় থাকার কোনো যুক্তি নাই, সময় নাই। আমাদের দেশ আমাদের ছাত্ররাই গড়বে। এবং আমি আবার লাস্টলি বলি, দিস মাই লাস্ট ওয়ার্ড, ছাত্রদের বলি আপনারা দল গঠন করেন। আপনাদের একটাই এজেন্ডা হবে, একটাই ইস্যু হবে, একটাই বক্তব্য হবে, ইন্ডিয়া বিরোধী। এই মুহূর্তে যদি কোনো দল পরিষ্কার ভাষায় তাদের স্টেটমেন্ট হয় পরিষ্কার যে আমরা ইন্ডিয়ান বিরোধী একটা পার্টি, ইউল গেট ভোট, আই এম টেলিং ইউ। তো ট্রাই টু ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইলিয়াস ভাই, থ্যাংক ইউ বাংলাদেশের মানুষ। গড ব্লেস আমেরিকা, গড ব্লেস বাংলাদেশ। জি প্রিয় দর্শক, আপনারা কিছু বলার নাই আসলে। যা হচ্ছে, এই জন্য বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কিনা জানি না। খুব কষ্ট হয় যে এত বড় ঘটনার পরেও এই দেশের মানুষ যা যা চেয়েছিল তার কোনো কিছুই হচ্ছে না। আপনি দেখেন, এখন পর্যন্ত কয়েক হাজার আলেম জেলখানায় আছে। বিডিআর হত্যাকাণ্ডে আর্মির যে দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে, তারপরে যাদের উপরে দোষ চাপানো হয়েছে সেই বিডিআর এর সৈনিকরা, তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরে এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে না। আসিফ নজরুল তার সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য নতুন লোক খুঁজে পেয়েছেন, সারা দেশের মানুষ তার বিরুদ্ধে, তারপরেও তাকে রাখতেই হবে। কারণ একসাথে ওই যে মডেল নায়িকাদেরকে বেড পার্টনার বানিয়েছেন, ফারুকি তো তার বহু আগের বন্ধু। তো সেটা নিয়ে খুব নাচানাচি, অথচ পিপি নিয়োগ করার সময় পায় নাই। এই জন্য বিডিআর এর হত্যাকাণ্ডের যেসব বিডিআর সদস্যদেরকে যাদেরকে আটকে রাখা হয়েছে, তাদের শুনানি করতে পারে নাই। এর পরের পিপি নাকি পড়ার সময় পায় নাই, এই কারণে আবার 7 তারিখেরটা পিছায় দিল। পিছায় এখন সামনে 28 তারিখে আছে। আপনার যারা গুম ছিল তাদের নিয়ে কোনো তদন্ত কমিটির কোনো কার্যক্রম শুরু হয় নাই। কোন জায়গায় কি হয়েছে? এই বিপ্লবটার তো একটা কারণ ছিল। রয়্যাল লোকজন যেখানে ছিল সেইখানে আছে। যারা এই যে মানুষকে, আলেমদেরকে এতদিন ধরে জঙ্গি বানাইলো, তাদের কোনো বিচার নাই। হাসপাতালে চিকিৎসা নাই। যারা আহত হইলো তাদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ নাই, কোনো কিছুই নাই। অথচ আমাদের এক বিপ্লবী সরকার বসে আছে। তো অনেকেই বলে থাকেন, ভাই দেশে আসেন না কেন? আসলে ভাই সরাসরি বলি, মানে এই দেশে এখনো পর্যন্ত যাওয়ার সময় হয়নি। কারণ সবাই যায় ওদের খাঁচার মধ্যে যদি ঢোকে, তাইলে শান্তিতে থাকতে দিবে না। এখনো পর্যন্ত আর্মির অফিসাররা টেলিভিশন পত্রিকাতে ফোন দিয়া তারা তাদের মন মতো করায়। তাদের কি হবে, কোথায় কি হবে সেটা তারা করায়। তো আমরা কিছু তো করার নাই, আমার জায়গা থেকে তো কিছু করার নাই। আমি যেটা করতে পারি, হারুনের মতো ন্যাংটা করে দিব। যখন যার যেইটা পিছনে লাগিয়ে থাকলাম, তেজগাঁ ডিসি তোরে খাইছে, তুই আজকে যেটা করছিস তোর পুলিশকে দিয়া, এটার জন্য যদি ক্ষমা না চাস বা এটার জন্য তদন্ত কোনো যদি কমিটি যদি গঠন করে, সেটা যদি সুষ্ঠু তদন্ত করা না হয়, তেজগাঁ জোনের ডিসি রে খাইছে। অতএব এই আমরা যেটুকু ক্ষমতা আছে এইটুকুই, এর বাইরে আর কোনো কিছু নাই। আমরা তো, আমাদের হাতে তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই, নাই, আমাদের বিশাল বড় বড় নেতারাও আমাদের সাথে কথা বলেন না। সো আমাদের ওই ক্ষমতাও নাই। ভাই সারা জীবন এই নিয়ত করে ফেললাম দেশের বাইরেই থাকবো। আপনাদেরকে আপনাদের কষ্টের কথা, যারা এখনো এই দেশটাকে নিয়ে চিন্তা করেন, যারা আসলেই সাফারার, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমার জায়গা থেকে দাঁড়িয়ে যা কিছু করা সেটাই করে যাব। এই দেশের চিন্তা বাদ দিয়ে দিলাম, আজীবনের জন্য এই দেশ চেহারা দেখবো, ওই চিন্তা বাদ দিয়ে দিলাম।
কারণ আজকে প্রথম আলোর সামনে যেটা ঘটেছে, আমার দেশের এই আলেমরা এই গেল 5ই আগস্টেও তাদের রক্তের উপর দিয়ে এই দেশে এই সরকার এসেছে। তাদেরকে যেইভাবে পুলিশ মনে হলো যে অনেক দিন পরে আজকে রোজা রেখে তারপর ঈদ ছিল তাদের জন্য, ঈদের মতো করে তারা এদের উপরে আক্রমণ করলো। কি খুশি আর কি আক্রমণাত্মক। এরপরে আসলে প্রথম আলো আর ডেইলি স্টারের এত বিশাল দাপট, এই দেশটা আসলে রয়ের কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপি, জামাত, তারপরে বুদ্ধিজীবী, সব জায়গাতে একই অবস্থা। তো এই দেশ নিয়ে আর কি বলবো, কিছু বলার নাই। নিজের ক্ষোভ যতটুকু আছে এইটুকু করার জন্য যেইভাবে আমার হাতে যতটুকু ক্ষমতা আছে, যেটুকু সুযোগ আছে সেটুকু করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যার জায়গা থেকে যতটুকু যা করার সেটা করে যান। এবং আলেমদেরকে কিছু কথা বলেছে, এটার জন্য আপনাদের কাছে আমি খুবই বিনয়ী হয়ে কথাটা বলছি যে দেখেন, আমি দাড়ি টুপির বিরুদ্ধে না, কিন্তু আপনাদের এই দাড়ি আর টুপি দিয়ে ওরা এটাকে বিভিন্ন ধরনের রং দেওয়ার চেষ্টা করে, এই যে বলে জামাত শিবির, এটা বলে তারপরে এগুলির বাইরে তারা এগুলো পাঠায়। সো আমার মনে হয় আপনাদের একদম ন্যায্য কাজ যেটা, যখন যেটা করা দরকার সেটা করা উচিত। এই মুহূর্তে মামলাটা নিয়ে আপনারা আলেমরা বসেন, বসে কোন কোন আলেম, আমার কাছে অন্তত 20 জন আলেমের নাম্বার আছে যাদের সাথে আমার কথা হয়, তারা গুম হয়েছিলেন। তো আপনারা সবাইকে চেনেন কারা তারা, এদেরকে নিয়ে আপনারা বসেন, বসে তারপরে কার কার এই কোন কোন সাংবাদিক এগুলো করেছে, প্রথম আলোর, ডেইলি স্টারের, কালবেলা, সমকাল, তারপরে কালের কণ্ঠ, এরপরে ইত্তেফাক, ডিবিসি, 71, সময়, আমি আপনাদেরকে নাম ধরে ধরে এদের বলে দেবো। এবং আলেমরা দেখলাম সবাইকে চেনে, কারা কারা তাদের সাথে এই বিভিন্ন সময় ছিল এগুলোকে চেনে। সো তাদেরকে নিয়ে আপনারা মামলা করেন, মামলা করে তারপরে আমরা আসামিদেরকে ধরার জন্য প্রেশার ক্রিয়েট করি, গণমাধ্যমের সামনে যায় আমরা এই প্রোগ্রামগুলো আপাতত আমরা করে তারপরে এটা করি। আর যারা কিনা আজকে করেছে সেটা আগেই বলেছি যে আপনাদের কাদের উপরে হাত তুলেছেন, কাদের গায়ে হাত তুলেছেন, কাদেরকে গ্রেপ্তার করেছেন, এটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় দেখেছে কিভাবে কতটা আক্রমণাত্মক ছিল। তো আপনাদের এর আগে ক্ষমা করা হয়েছে একবার পুলিশকে, সামনে ক্ষমা করা হবে না। বাংলাদেশের যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবার কাছে অনুরোধ থাকবে, সব শেষ, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা এগুলোর ফেসবুক পেজ, ইউটিউব থেকে আনসাবস্ক্রাইব করে, আনফলো করে তারপরে বের হয়ে আসেন। এটা আপনার দায়িত্ব। প্রথম আলোর পত্রিকা কেউ কিনবেন না, এটা আপনার দায়িত্ব। ওদের পত্রিকা কিনে যেই টাকা দিয়ে পত্রিকাটা কিনছেন, সেই পত্রিকাটা, এই টাকাটা সরাসরি প্রথম আলোর অফিসে যাচ্ছে। যে আপনার এলাকায় এই পত্রিকা করে, হকার যে থাকে না, ওর কাছে যদি প্রথম আলোর পত্রিকা থাকে তাহলে ওরে ওইখানে ধরে সাইজ করেন। কারণ হচ্ছে যে এদেরকে দিয়ে আপনার এই প্রথম আলো এই টাকা ইনকাম করে, এই টাকা ইসকনের কাছে যায়, এই টাকা দিয়ে তারা এই যে এইসব এই পুলিশকে দেয়, দিয়ে তারপরে আপনাদের বিরুদ্ধে, আজকে তেজগাঁ জোনের যে ডিসি তাকে কয় কোটি টাকা দিয়েছে এটা আপনি জানেন না। সো এই টাকা আপনার টাকা, প্রতি মাসে কোটি কোটি টাকা এই প্রথম আলো ইনকাম করে এই বিজ্ঞাপনে। সো প্রথম আলোর পত্রিকা কেনা বন্ধ করেন, ডেইলি স্টারের পত্রিকা কেনা বন্ধ করেন। ওই আপনার এলাকার কোনো হকারের কাছে যদি থাকে তাহলে ওরা ওয়ার্নিং দেন যে পরের দিন যেন আর এই পত্রিকাটা যেন ওর গাড়িতে, ওর মোটর সাইকেলে বা সাইকেলে যেন না থাকে বিক্রির জন্য। সো এই কাজগুলো করেন, এটা করা খুবই ইজি। এটার জন্য প্রথম আলোর অফিসের, ডেইলি স্টারের অফিসের সামনে এসে বসা, দাড়ি টুপি নিয়ে করা লাগবে না। আপনার এলাকায় একা একা করান এটা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।